ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে উইন করেছেন ডেমোক্রেটিক পার্টির নমিনি হিসেবে, কিন্তু ডেমোক্রেটিক পার্টির বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ নির্বাচনে বেশিরভাগ শহরে এবং আপনার স্টেটে দেখা যায় সেন্ট্রিস্টরা এগিয়ে থাকে। এই যে ইলেকশনটা হবে এটার মধ্যে দুটো গ্রুপ হচ্ছে সবচেয়ে শক্তিশালী, একটা হচ্ছে মামদানির পক্ষে, একটা হচ্ছে মামদানির বিপক্ষে। অনেক বড় জিনিস হয়ে গেছে, মামদানি জিতুক বা না জিতুক উনি একটা অনেক বড় জিনিস করেছেন, উনি একটা ন্যারেটিভ চেঞ্জ করেছেন। ডেমোক্রেটিক পার্টি তারা কিন্তু অনেক বছর ধরে তারা যখন বিজয়ীও হয় তারা কোনো কিছুই তাদের ভোটারদেরকে কিন্তু দেয় না, প্রতিশ্রুতি রাখে না। সেই অর্থে রিপাবলিকানরা তাদের প্রতিশ্রুতিগুলোর সাথে আমি একদমই একমত না, কিন্তু যেসব প্রতিশ্রুতি তারা করেছে সেসব প্রতিশ্রুতি কিন্তু তারা রাখে। আপনার কি মনে হয় বাংলাদেশি ভোটারদের এখন সব দলমত নির্বিশেষে সবকিছু ভুলে কোন দিকে আসলে যাওয়া উচিত বা কি করা উচিত? এখন যে 111তম মেয়র হতে যাচ্ছে, আপনার এই জীবদ্দশে অনেক মেয়র দেখেছেন, অনেক ইলেকশন দেখেছেন, অনেক উত্থান পতন দেখেছেন, কিন্তু সেই জায়গাটা আর এখন এইবারের যে নির্বাচন, আপনি শুরুতে যদি ওটা একটু আপনার থেকে জানতে চাই যে পার্থক্যটা কি দেখছেন আপনি? বিরাট একটা তোড়পাড় করে পার্থক্য। সেটা হচ্ছে যে এই প্রথম একজন ইমিগ্রেন্ট, যিনি প্রথম জেনারেশন ইমিগ্রেন্টের সন্তান, যে তার তিনি এ দেশে জন্মগ্রহণ করছেন এরকম না, ইনি নিজেই শিশুকালে দেশে এসেছেন অল্প বয়সে, তিনি নিজে ইমিগ্রেন্ট, এই একটা অভিবাসী। তারপর তার আরো অনেক দিন দক্ষিণ এশীয়, তিনি প্রথম। তিনি আবার ধর্মীয় দিক থেকে অনেকে সেই পরিচয় দেওয়ার চেষ্টা করছে, উনি মুসলিম এবং তার মা হিন্দু ভারতীয় বংশোদ্ভূত। তো এই সমস্ত মিলে অনেক প্রথম তার ভিতরে। এখন তিনি এবং তিনি খুব তরুণতম হবেন, মানে মাত্র 34 বছর। হ্যাঁ, 34 বছর বয়স, 33 মাত্র পেরোলো। তিনি যদি হন, এটা একটা 2 নম্বর হচ্ছে যে তিনি এই যে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে উইন করেছেন ডেমোক্রেটিক পার্টির নমিনি হিসেবে, কিন্তু ডেমোক্রেটিক পার্টির বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ নির্বাচনে বেশিরভাগ শহরে এবং আপনার স্টেটে দেখা যায় সেন্ট্রিস্টরা এগিয়ে থাকেন সাধারণত, লিটল লেফট টু দি সেন্টার, রাইট টু দি সেন্টার এরকম। কিন্তু ইনি একবারে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। বার্নি স্যান্ডার্স এবং আলেকজান্ডার অকাসিও-কোর্টেজ এই শহরেরই আরেকজন এই এলাকা থেকে নির্বাচিত। আমাদের এই এলাকাতে এটাও তার কনস্টিটুয়েন্সি, নির্বাচনী এলাকা আলেকজান্ডার অকাসিও-কোর্টেজের। তো এই দুইজনের মতো তিনি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। তো সেই জন্যই প্রেসিডেন্ট ট্রাম্প তাকে আবার কমিউনিস্ট কথা বলেছেন, লেফটিস্ট কমিউনিস্ট যাই বলা হোক না কেন। ফলে তিনি হলে একটা বিশাল ঘটনা ঘটে যাবে। মানে একদিকে ট্রান্সফরমেশন এই সেন্সে যে বয়সের দিক থেকে, তারপর আপনি অন্য যে ফ্যাক্টর গুলো বলছি একবার সবগুলা একটা আলাদা ফ্যাক্টর হবে, এই একটা। 2 নম্বর হচ্ছে যে তিনি অনেকগুলো প্রস্তাব করেছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসাবে বা মানবিক অনুভূতি থেকে, ওনার রিয়েলাইজেশন থেকে। সেটা হচ্ছে ফ্রি বাস করা, তারপরে রেন্ট স্টেবিলাইজড করার জন্য বললো ভাড়া, হ্যাঁ সেটা হচ্ছে 4 বছরের জন্য, অনেকে এটা উল্লেখ করেন। স্টেবিলাইজ যে সমস্ত অ্যাপার্টমেন্ট বিল্ডিং আছে, যেটা 4টার বেশি অ্যাপার্টমেন্ট যে বিল্ডিং এ থাকে, সম্ভবত সেগুলো রেন্ট স্টেবিলাইজড নিউ ইয়র্ক সিটির লতে, সেখানে ভাড়া মানে ল্যান্ডলর্ডের ইচ্ছে মতো বাড়াতে পারে না, একটা পার্সেন্টেজ মতো বাড়াতে স্টেট নির্ধারণ করে দেয়। সেগুলোর ক্ষেত্রে তিনি বলেছেন বর্তমানে যে সিচুয়েশন অর্থনীতি, এই কারণে 4 বছরের জন্য সেটা ওই যেখানে এখন যে মাত্রা আছে, যে পরিমাণ আছে, সেটা স্থগিত করা। তারপরে সিটির উদ্যোগে কিছু ন্যায্য মূল্যের দোকান, আমরা সাউথ এশিয়ান এটাতে বাংলাদেশে আমরা বলেছি সরকার নানা সময় করে থাকেন, বিভিন্ন খুব ক্রাইসিসের টাইমে ন্যায্য মূল্যের দোকান খুলবেন সরকার। তো এই ধরনের কিছু কিছু নতুন কিছু ম্যানিফেস্টো, যেটা কমিটমেন্ট, যেটা প্রগ্রেসিভ বলা হচ্ছে, আবার অনেকেই বলছেন যে আদৌ এটা কি বাস্তব জনহিতৈষীমূলক। এটা হচ্ছে তারপরে প্রেসিডেন্ট ট্রাম্প আবার বলেছেন নিউ ইয়র্ক সিটির জন্য যে ফেডারেল সরকার যেটা অর্থ দেয় সেটা উনি ছাড় করবেন না। কয়েকটি প্রোগ্রাম ছাড়াও জেনারেল সেটা উনি দিয়েছেন। এবং লেটেস্ট আমি দেখলাম
তিনি কোমোকে বললেন যে মানে উনি নিজে রিপাবলিকান ক্যান্ডিডেট কার্টিস সেলভাকে ভোট না দিয়ে কোমোকে দিতে বলেছেন, কারণ কার্টিস সেলভার 14% মতো তিনি যত সবাই ভোট দিলেও উনি হবেন না, ফলে তাকে না দিয়ে কোমোকে করা হচ্ছে, কারণ ঠেকানোর জন্য, আমদানিকে ঠেকানোর জন্য। ফলে এই সমস্ত ব্যাপার আছে, অনেকগুলো মাল্টি লেয়ার সিচুয়েশন এখানে, বহুমুখী। কিন্তু তার ভিতরে এখনো পর্যন্ত যদিও কোনো কোনো জরিপে দেখাচ্ছে, জনমত জরিপে, যে অনেক মানে দুইজনের যে ব্যবধান 20% ছিল কয়েকদিন আগে পর্যন্ত, 8-10 দিন আগে পর্যন্ত, সেটা এখন 4-5%-এর মধ্যে এসছে বলে কোনো কোনো জরিপে বলছে। এবং নিউ ইয়র্ক টাইমস যদিও মানে তার রিপোর্ট, অনেকগুলো রিপোর্ট দিয়েছে, আমি দেখলাম নিউ ইয়র্ক টাইমস একটা মেজর নিউজ পেপার, কিন্তু এগেইন কোন কোন ভোটিং ব্লক কেন তার বিরুদ্ধে যাবে বা যাবে না, কারা কারা ইম্পর্টেন্ট প্লে করছে, এবং এখানে জুইশ ভোটারদের কনসার্নের কথা বলা হচ্ছে, সাদাদের বলা হচ্ছে। এবং আরেকটা কথা বলে আপাতত আমি শেষ করছি, সেটা হচ্ছে নিউ ইয়র্কের ডেইলি পোস্ট, এটা হচ্ছে ফক্স নিউজের একটা সিস্টার কনসার্ন, ফক্স নিউজেরই একটা মালিকানাধীন। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান টাইকুনের পত্রিকা রুপার্ট মার্ডকের। ব্রিটেনের লন্ডনের ডেইলি মেইলের একটা জরিপের তথ্য দিয়ে তাকে বলছে, বরাত দিয়ে, নিজেরা না, বরাত দিয়ে বলছে তারা দেখেছে নিউ ইয়র্কের থেকে লোক প্রায় 1.25 মিলিয়ন লোক বলছে মামদানি নির্বাচন আমরা সব চলে যাবো, একেবারে মানে রীতিমতো বাক্স প্যাট্রা অলমোস্ট রেডি করে রেখেছে। এবং ওই ব্রিটেনের যে পত্রিকা তারা দিয়েছে, যদিও এটা মার্ডকের মালিকানাধীন না, এটা 1945 সাল থেকে সব সময় প্রত্যেকটি রক্ষণশীল সরকারকে সমর্থন দিয়ে এসছে। ফলে এটা রক্ষণশীলদেরও রক্ষণশীল, একেবারে এক্সট্রিম কনজারভেটিভ পত্রিকা। তাদের এই জরিপ এখানকার সিচুয়েশনকে এফেক্ট করার জন্য এক ধরনের, আমি নিশ্চিত যে নিউ ইয়র্কে এরকম কোনো ধস নামবে না আমদানি হলে। কিন্তু প্রফেসর মেহনাজ মোমেন আছেন, আপনাদের একটু থাকেন, আমরা একটু মেহনাজ আপার সঙ্গে কথা বলে আসি। মেহনাজ আপা, আমি ছোট্ট করে শুরুতে যেটা জানতে চাই, আপনি কি জরিপ বিশ্বাস করেন? জরিপ বিশ্বাস করি, কিন্তু জরিপে আপনার দেখতে হবে জরিপে কিভাবে কোশ্চেনটা করা হয়েছে, কাকে করা হয়েছে, যেটা যে মাহমুদুল্লাহ ভাই বলছিলেন, কোথা থেকে জরিপটা নেওয়া হয়েছে সেটা দেখতে হবে। আচ্ছা, আপনি প্রশ্ন করার আগে আমি একটা কথা মানে যোগ করতে চাই। এর আগে যে বিশ্লেষণ গুলো হচ্ছিল, আপনি যদি দেখেন বিভিন্ন প্রার্থী কোমর পক্ষে বা সিলভার পক্ষে, ওদের কিন্তু পক্ষে ভোটার। এই যে ইলেকশনটা হবে, এটার মধ্যে দুটো গ্রুপ হচ্ছে সবচেয়ে শক্তিশালী, একটা হচ্ছে মামদানির পক্ষে, একটা হচ্ছে মামদানির বিপক্ষে। যারা মামদানির বিপক্ষে তারা কোমরকে দিচ্ছে, কোমর বা সিলভার তারা কিন্তু নিজেদের কারণে তারা কিন্তু ভোটারদেরকে আকর্ষণ করছে। আচ্ছা, এখন আপনি যেটা বললেন, আমার যে প্রশ্নটা ছিল যে আপনি যদি জরিপ বিশ্বাস করেন, আমরা জরিপে যেটা দেখলাম যে মাহমুদুল্লাহ যেটা বললো, আগে 20 পয়েন্টে যদি ডিফারেন্স থাকে ভোটের, আজকে একেবারেই লাস্ট মোমেন্টে কয়েক ঘন্টা পরেই ভোট, সেটার ব্যবধান অনেক কমে আসছে কুমোর সঙ্গে মামদানির। কিন্তু আপনি যেটা বলেন যে ভোটটা হচ্ছে মামদানির পক্ষে আর মামদানির বিপক্ষে, এরকম একটা পারসেপশন বা এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কুমোর যে রাজনৈতিক অভিজ্ঞতা বা দূরদর্শিতা, কুমো কিন্তু এর আগেও প্রাইমারিতে হেরে গভর্নরেও ভোট করেছিলেন, তো বা এরকম আমরা ইতিহাসও আছে যে প্রাইমারিতে হেরে যাওয়ার পরে মেইন ইলেকশনে গিয়ে কিন্তু পার পেয়ে গিয়েছেন, জিতে আসছেন। আপনারা দেখেছেন হয়তো, আমাদের টিভিএনে একটা প্রোগ্রাম আমাদের হাবিব ভাই করেছিলেন যে বাফেলো সিটিতে এরকম একটা ঘটনা ঘটেছিল। সেই ক্ষেত্রে এখন মামদানির যে প্রমিস গুলো বা যে কমিটমেন্ট আর কুমোর যে কমিটমেন্ট, আপনার কি মনে হয় দুটো মানে দুইজনই বাস্তবসম্মত কোনো কমিটমেন্ট করেছে, আর এই কমিটমেন্ট গুলো আসলে ভোটারের ভোট দানে কোনো প্রভাব পড়বে কিনা, আপনার কি মনে হয়? আচ্ছা, এক নম্বর কথা হলো, আপনি যে এটা জরিপের কথাটা বললেন সেটা আগে বলি। আমি কিন্তু এখনো জরিপ দেখেছি যেখানে এখনো 20 পয়েন্টের পার্থক্য আছে। কাজে এখন জরিপেরও কিন্তু অনেক বড় রেঞ্জ আছে, আমাদের দেখতে হবে কোন জরিপটা নিব। আচ্ছা, এখানে আরো কতগুলো জিনিস আছে। জরিপের শুধু সংখ্যা দেখলে হবে না, জরিপের যে ট্রেন্ডটা দেখাচ্ছে, একটা ট্রেন্ড মামদানির পক্ষে যাচ্ছে, যেখানে মামদানি আগে আফ্রিকান আমেরিকানদের ভোটারদের মানে কি বলবো, মানে ভোটারদেরকে অনেক পরিমাণে পাননি, এখন কিন্তু সেটা শিফট করা শুরু করেছে। সেটা একটা অনেক বড় জিনিস। তো ভোট এখানে জরিপটা যখন দেখবো, শুধু সংখ্যাটা না,
এখানে কোন জায়গাটাতে ট্রেন্ড গুলো চেঞ্জ হচ্ছে এটা দেখতে হবে। 67% জুইশ ভোটার যাদের বয়স 45 বছরের নিচে তারা মামদানিকে সমর্থন করছে। এই ট্রেন্ড গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, শুধু সংখ্যাটা কিন্তু না। হ্যাঁ, আচ্ছা, এটা একটি কথা। আচ্ছা, 2 নম্বর কথা, আপনি যে পলিসির কথা বলছেন সেখানে একটা অনেক বড় জিনিস হয়ে গেছে। মামদানি জিতুক বা না জিতুক, উনি একটা অনেক বড় জিনিস করেছেন, উনি একটা ন্যারেটিভ চেঞ্জ করেছেন। ডেমোক্রেটিক পার্টি বিশেষ করে বিল ক্লিনটনের পর থেকে তারা ট্রায়াঙ্গুলেশনে বিশ্বাস করে। তারা বলে আমাদেরকে বাস্তববাদী হতে হবে, যে জিনিস ডোনার চায় আমাদের সেটাই করতে হবে, যে কোনো বিষয় নিয়ে আমরা কন্ট্রোভার্সি এর মধ্যে যাব না, আমরা খুব সাবধানে আপনার মাঝখানের যে ভোটাররা আছে তাদের কোন রকমে আমরা 50% বেশি পেয়ে আমরা বিজয়ী হতে চাই, কারণ বিজয়ী হওয়াটাই হচ্ছে মূল লক্ষ্য। হ্যাঁ, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলেশন। এবং এই রাজনীতিতে বিশ্বাস করলে আপনার আইডিওলজি থেকে সরে যেতে হয়। মামদানি অনেক বছর পরে আপনার আবার একটা এই ইলেকশন নিয়ে একটা উৎসাহ সৃষ্টি করেছেন, কারণ উনি এরকম স্ট্র্যাটেজিক্যাল ট্রায়াঙ্গুলেশনের কথা বলছেন না। উনি যে কথাগুলো বলছেন সেখানে একটা আইডিওলজিক্যাল ভিত্তি আছে। তো এই অর্থে আমি বলবো মামদানি অলরেডি ন্যারেটিভ চেঞ্জ করে ফেলেছেন। আমরা কিন্তু কুমোকেও দেখছি, উনিও অ্যাফোর্ডেবল হাউজিং এর কথা বলছেন, যেগুলো উনার এর মধ্যে ছিল না। আচ্ছা, আরেকটা বড় জিনিস হলো মামদানি যে সমস্ত পলিসিগুলোর কথা বলছেন ওগুলো উনি বাস্তবায়িত করতে পারবেন কিনা। এখন একটা তো ওনার উপর নির্ভর করবে না, সেটার সাথে অনেক জিনিস আছে। আর মামদানি যেটার সাথে সাথে ওনাকে এই ইলেকশনে যে সমস্ত বন্ধুর পরিস্থিতি ওনাকে মোকাবেলা করতে হয়েছে তার থেকে বহু গুণ বড় চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। তো এখন এর মধ্যে টাকা পয়সা, আপনার পলিটিক্যাল অনেক জিনিস আসবে। মামদানিকে তার 100% যে প্রমিস করেছেন সেটা করতে হবে না, কিন্তু মামদানিকে সেটার দিকে যেতে হবে। উনি যে প্রমিস গুলো করেছেন, আপনি কিছু কিছু পলিসি দিয়ে ওই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত করার পদক্ষেপ নিতে হবে। আপনার কোনো ভোটারই আপনার এরকম আশা করে না যে মামদানি এসে 4 বছরে পুরো নিউ ইয়র্ক শহর অ্যাফোর্ডেবল করে দেবে, সেটা তারা সবাই যেটা চাচ্ছে, হ্যাঁ ফলাফলটা তারা দেখতে চায়, কিন্তু এই যে প্রসেসটা ইলেকশনে, সেখানে আমরা সবাই ভোটার হিসাবে আমাদের এমন পার্টিসিপেশন চাই যাতে আমরা বুঝি যে আমাদের ভোটের একটা মূল্য আছে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমরা এমন মানুষকে ভোট দিতে চাই যে জেনুইন। হ্যাঁ, তখন 100% পারতে হবে না, কিন্তু এই দিকে যদি আপনার এই ফ্লোটা নিয়ে যায়, বিশেষ করে ডেমোক্রেটিক পার্টি, তারা কিন্তু অনেক বছর ধরে তারা যখন বিজয়ীও হয় তারা কোনো কিছুই তাদের ভোটারদেরকে কিন্তু দেয় না, প্রতিশ্রুতি রাখে না। সেই অর্থে রিপাবলিকানরা তাদের প্রতিশ্রুতিগুলোর সাথে আমি একদমই একমত না, কিন্তু যেসব প্রতিশ্রুতি তারা করেছে সেসব প্রতিশ্রুতি কিন্তু তারা রাখে। তারা কিন্তু পরে দিকে তাদের ভোটারদেরকে বলতে পারবে আমাদেরকে তুমি নির্বাচিত করেছিলে এই কারণে আমরা এই জিনিস করেছি। ডেমোক্রেটরা কিন্তু বেশিরভাগ সময় এটা বলতে পারে, কিন্তু আপনার মামদানি এই ন্যারেটিভটা চেঞ্জ করে এমন জায়গাতে নিয়ে যাচ্ছে যে তখন সবার উপরই চাপ পড়বে এই জিনিসগুলো নিয়ে, এই ইকোনমিক ইস্যুগুলো নিয়ে কথা বলার। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রতিশ্রুতির থেকেও বড় কথা এই যে ন্যারেটিভটা চেঞ্জ হয়েছে, এটা একটা অনেক বড়, এটা একটা কি বলবো, মানে এটা একটা বিরাট আপনার একটা সাবস্ট্যানশিয়াল চেঞ্জ ইন পলিটিক্স। তো আপনি যখন ভোটারের কথা উঠালেন, যে জুইস ভোটারের কথা, আমাদের তো বাংলাদেশি ভাষাভাষী, আমাদের অনেক বড় একটা দর্শক বাংলাদেশি এবং অনেকে দেখছেন বাংলাদেশি ভোটার। মানে আপনি তো অনেকদিন এখানে আছেন, নির্বাচনও অনেক পর্যবেক্ষণ করেন কাছ থেকে। বাংলাদেশি ভোটারদের এবারের মেয়র ইলেকশন নিয়ে যে আগ্রহ বা বাইরে বেরিয়ে আসা, মামদানি বাংলায় স্লোগান দিচ্ছেন, উনি বারবার বলেছেন, এর আগে যখন জিতলো বললো যে বাংলাদেশি আন্টিরা তাকে জিতাতে, মানে প্রাইমারিতে জিতাতে সহায়তা করছে, বাংলাদেশি আঙ্কেলদের কথা বলছেন, বাংলাদেশি মানুষদের কথা বারবার ওনার বক্তব্যে ঘুরে ফিরে বাংলাদেশ শব্দটা আসছে। এবং বাংলাদেশি ভোটারদের যে ইম্পর্টেন্স, যে বাংলাদেশি ভোটাররা চাইলে যে অনেক কিছু করতে পারে, তাদের যে ভ্যালুটা বাড়াতে পারে। কারণ আপনি জানেন যে এখানে কমিউনিটিতে ইম্পর্টেন্ট নির্ভর করে আপনার কমিউনিটির ভোটার টার্ন ওভার কেমন হচ্ছে, আপনি কতজন আপনার কমিউনিটির লোক ভোট দিতে যাচ্ছে, ভোট দিচ্ছে বা প্রভাব বিস্তার করছে। সেই ক্ষেত্রে বাংলাদেশি ভোটারদের এই মুহূর্তে, মানে একেবারে 11th আওয়ার কয়েক ঘন্টা আসলে আমরা এখন আর জরিপ বা এইসব আলোচনার থেকে এখন ইম্পর্টেন্ট হচ্ছে ভোট কেন্দ্রে যাওয়া, ভোট দেওয়া। আপনার কি মনে হয় বাংলাদেশি ভোটারদের এখন সব দলমত নির্বিশেষে সবকিছু ভুলে কোন দিকে আসলে যাওয়া উচিত বা কি করা উচিত? প্রথম কথা, যে কোনো নির্বাচনে সব কমিউনিটির লোকরা ভোটার হওয়া উচিত
রেজিস্টার্ড হওয়া উচিত, যারা ভোটার হওয়ার যোগ্য সিটিজেন, এবং ভোট দেওয়া উচিত। তো আনফর্চুনেটলি আমাদের সাউথ এশিয়ানদের ভিতরে এবং বিশেষ করে বাংলাদেশের ভিতরে গত অনেক বছর থেকে আমরা দেখছি ক্রমাগত বাড়ছে ভোটার রেজিস্টার্ড হওয়া, এটাতে তারা পিছিয়ে ছিলেন এবং ভোট দিতে যেতেন না। এইবারে সম্ভবত বেশি পরিমাণে যাচ্ছেন এবং তরুণ ভোটাররা, এই যে অগ্রিম ভোটে প্রচুর যারা বাংলাদেশি দিয়েছেন ভোট তাদের পড়েছে। ভিতরে তরুণ ভোটাররা অগ্রগণ্য। এই একটা। নতুন প্রজন্মের ভোটারদের কিন্তু কথা। আপনি এটা বলছেন বাংলাদেশি ভোটাররা সম্ভবত ওভারওয়েলমিং মেজরিটি, সাউথ এশিয়ান ভোটাররা ওভারওয়েলমিং মেজরিটি সম্ভবত মামদানিকে ভোট দেবেন ধারণা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশি ভোটারদের মধ্যেও কোমরা নানাভাবে কিভাবে নানা ধরনের প্রকৌশল অবলম্বন করে ব্যবস্থা করে তারা তাদের কিছু সমর্থক তৈরি করতে সম্মত। ফলে এমন না যে বাংলাদেশিটা একেবারে সবাই একচেটিয়া মামদানি বেশিরভাগ ভোট দেবেন এটা নিশ্চিত। কিন্তু আমি সবচেয়ে বড় আমি আশা করব যে তারা মানে তাদের এই অন্যদের রণকৌশলের নিজেদেরকে খোরাক না করে নিজেদের সুস্থ বিবেক বিবেচনা ব্যবহার করে প্রয়োগ করে তারা যেন জাজমেন্ট দেন কে হলে ভালো হবে। এই কারণে না কোনো ধর্মীয় বা কোনো অন্য জাতি ধর্মকে ঘৃণা করি, বিদ্বেষপ্রসূত না, অনেস্ট ফিলিং থেকে যে আমি এনাকে ভোট দেব, দিলে এটা ভালো হবে মন্দ হবে, ফলে এইটাকে গুরুত্ব দিয়ে তারা ভোট দেবেন, এটা আমি আশা করি। একটু আপনি থাকেন, আমরা একটু প্রফেসর মেহনাজের কাছে যে মেহনাজ আপা, আপনি শুনলেন মাহমুদুল্লাহ ভাই যেমনটা বলছিলেন যে বাংলাদেশি ভোটারদের গুরুত্বের ব্যাপারটা বিশেষ করে তরুণ প্রজন্মের। এবং এখন আমি যেটা, আপনি তো মানে প্রফেসর মানুষ, আপনি অনেক স্টুডেন্টকে পড়াশোনা করার শেখান বা আপনি দেখেন এই যে বাংলাদেশি ভোটারদের মধ্যে যে উনি যেটা বললো কৌশলে বা যেভাবে হোক না কেন যে বিভাজন তৈরি করার চেষ্টা, মানে ধর্মীয় পরিচয়কে সামনে এনে বা অন্য কোনো পরিচয়, কিন্তু এটার চেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে একজন অভিবাসী এটা কত বড় সুযোগ মানে আসছে, বিশেষ করে আমি বাংলাদেশের প্রজন্মের কথাই বলছি, কারণ বাংলাদেশিকে এভাবে কোনো মেয়র বা কোনো প্রার্থী এর আগে এভাবে এন্ডোর্স করেছে, এভাবে বাংলাদেশিদের কথা তার নির্বাচনী প্রচারণায়, নির্বাচনী ক্যাম্পেইনে থেকে শুরু সব জায়গায় ব্যবহার করেছে। আমার জানা নেই, আপনার জানা থাকলে তো আপনি একটু বলতে পারবেন। তো এই জায়গায় বাংলাদেশি কমিউনিটিকে এই মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সুযোগটা নেওয়া কতটা জরুরি, বিশেষ করে আগামী 4 বছর তাদের ভবিষ্যতের জন্য, যেহেতু নিউ ইয়র্ক সিটিতে আসলে গ্রোয়িং এই কমিউনিটিটা, আপনার কি মনে হয়? দেখেন, ভোট একটা ইমোশনাল ডিসিশন। মানুষ এমন প্রার্থীকে ভোট দিতে চায় যার সাথে সে একটা কানেকশন ফিল করে। সেই অর্থে আপনার জোহরান মামদানি শুধু তার এথনিক রুটের কারণে না, সে কিন্তু এই কানেকশনটা অনেক দিন ধরে সে এই কানেকশনটা তৈরি করেছে। যেমন আপনি যদি দেখেন, উনি যখন আপনার স্টেটের রিপ্রেজেন্টেটিভ ছিলেন, উনি কিন্তু তখন আপনার ক্যাব ড্রাইভারদের পক্ষ নিয়ে আপনার সিটির সাথে উনি লড়েছেন। তারপর এই যে উনি রাতে যারা কাজ করে, আমি বিভিন্ন ক্যাম্পেইন অ্যাড দেখছিলাম, তার মধ্যে একটা অ্যাডে রাতে নিউ ইয়র্কে যারা কাজ করে তাদের সাথে উনি কথা বলছেন। হ্যাঁ, এরকম ভাবে নানা ধরনের, বিশেষ করে আপনার এই ওয়ার্কিং ক্লাস মানুষ বিভিন্ন, এবং এখানে সব এথনিক গ্রুপ আছে, উনাদের সবার সাথে উনি একটা কানেকশন তৈরি করেছে। তো এই যে জিনিসটা উনি করেছেন, আমার কাছে মনে হয় সেটার পে অফ হবে ইলেকশনের দিনে। এবং বাংলাদেশি মানুষ অবশ্যই উচিত, কোনো কারণ না, তারা যদি খালি প্ল্যাটফর্মটা দেখে যে জোহরান মামদানি কি কি জিনিস করতে চাচ্ছে, এটা কিন্তু তাদেরই আপনার মানে ইকোনমিক অনেক বেশি আপনার তাদের জন্য লাভজনক। কিন্তু তার থেকেও মানে বড় কারণ, মানুষ যখন ভোট দেয়, মানুষ কিন্তু ওইরকম র্যাশনালি চিন্তা করে না, মানুষের একটা ইমোশনাল কানেকশন টুডে, সেটা জোহরান মামদানি খুব ভালো মতো অনেক মানুষের সাথে করতে পেরেছে। হ্যাঁ, তারপরে দেখেন আরেকটা জিনিস বলবো, ওনার স্ট্র্যাটেজিটা উনি একটুও ডিফেন্সিভ না, ওনার উপর এক ধরনের আক্রমণ হয়েছে, কিন্তু কোথাও উনি নিজেকে ওনার পশ্চাৎটা একদম ডিফেন্সিভ না। যেমন কয়েকদিন আগে, এই বেশি দিন না, 2-3 দিন আগে কুমো বলছিলেন যে নিউ ইয়র্ক শহরের যে ডাইভার্সিটি, এটা নিউ ইয়র্ক শহরের স্ট্রেংথ কিন্তু উইকনেসও হতে পারে। এটার উত্তরে মামদানির সাথে সাথে আপনার বিভিন্ন ভাষায়, আপনার স্প্যানিশে, আরবিকে আপনার ক্যাম্পেইন অ্যাড রিলিজ করেছেন। হ্যাঁ, তো ইনস্টেড উনাকে যেসব জিনিস দিয়ে উনাকে আপনার খাটো করার চেষ্টা করা হচ্ছে, উনি সেই জিনিসগুলো নিয়ে সেটাকে কিন্তু অন্যভাবে অনেক পজিটিভলি উপস্থাপন করছেন। হ্যাঁ,
তো এটা একটা কিভাবে করে একটা পলিটিক্যাল কমিউনিকেশন, মানে ওনার আমার কাছে মনে হয়, আমি অ্যাকচুয়ালি একটা কোর্স করাই পলিটিক্যাল কমিউনিকেশনের উপর, মানে এইটাতে আমি মামদানি থেকে বেটার কোনো মানে পলিটিশিয়ান আমি আজ পর্যন্ত দেখিনি। তো সেটা খুবই খুবই ওনার ভালো। এখন একটা দিনে আমাদের মানে কালকের দিনটাই বাকি আছে। আমি জানি বিভিন্ন ধরনের পোল এগুলো আমি দেখছি, কিন্তু ওভারঅল যে ট্রেন্ড গুলো সেগুলো দেখে আমি খুবই আশাবাদী। আমার কাছে মনে হয় শুধু যে মামদানি জিতবেন তা না, মানে একদম ভালো মতো একটা যেরকম প্রাইমারিতে একটা ঐতিহাসিক বিজয় হচ্ছে এরকম হবে। কিন্তু এটা আমাদের সবার মনে রাখতে হবে যে এই মুহূর্তে উনি তো প্রার্থী, আমাদের একটাই ভূমিকা ভোটটা দেওয়া, তাই তো? কিন্তু যে মুহূর্তে উনি বিজয়ী হয়ে যাবেন তারপরে কিন্তু আমাদের ভূমিকাগুলো আরো অনেক বেশি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।